আমাদের সমাজে একটা ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা আছে। মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েদের মায়ের দোষ। কেন ভাই মেয়েদের মায়ের দোষ কেন দেন আপনারা? ছেলেদের দোষ নাই? ছেলেরা দুধের দোষ তুলসী পাতা, হ্যাঁ বউরা একশো মেয়েদের সাথে থাইকে আসবে আর দুধের দোষ তুলসী পাতা হয়ে যাবে। মেয়ের মা যদি প্রতিবাদ করতে যায় তখন মেয়ের মায়ের জন্য সংসার ভাঙছে। কিছু কিছু মানুষ কিছুদিন ধরে ট্রেন্ডিং এ থাকার জন্য তার মনে হয় হচ্ছে ভিউজ নেই, এখন তার ভিউজ কামাইতে হবে। আর যেহেতু ফেসবুক থেকে আর্নিং বন্ধ করে দিছে তার তো চলতে। তো বন্ধুরা, শর্মিলা নাকি ডিভোর্সের টাকা দিয়ে বাড়িতে দোকান বসালো, এমনকি তার খালাতো ভাইকে বিয়ে করে দোকানে বসিয়ে দেয়। এমনকি শর্মিলা লাইভে এসে আলম হাসানকে অনেক রকম গালাগালি করে, যার ফলে আলম হাসান দুধ দিয়ে স্নান করে সব পাপ মুক্ত করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, বেশি বাড়তি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে। আমাদের সমাজে একটা ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা আছে। মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েদের মায়ের দোষ। কেন ভাই মেয়েদের মায়ের দোষ কেন দেন আপনারা? ছেলেদের দোষ নাই? ছেলেরা দুধের দোষ তুলসী পাতা, হ্যাঁ বউরা একশো মেয়েদের সাথে থাইকে আসবে আর দুধের দোষ তুলসী পাতা হয়ে যাবে। মেয়ের মা যদি প্রতিবাদ করতে যায় তখন মেয়ের মায়ের জন্য সংসার ভাঙছে, তাই তো? ছেলেদের মা তো ভালো, ছেলেদের মা ভালো, একবারে ভালো। যদি ভালো ফ্যামিলির ছেলে হইতো তাহলে 2 দিন পর সাক্ষাৎকার এসে উল্টা পাল্টা কথা কইতো না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্যামিলিগত শিক্ষা, সেই শিক্ষাটা পায় না ফ্যামিলিগত ভাবে। তার জন্য 2 দিন পর পর সাংবাদিক হ্যান ত্যান বকরচ করাই নাই না, উল্টা পাল্টা কথা বলে। আপনার মাথায় সমস্যা আছে, আগে মেন্টালি চিকিৎসা করান, বুঝছেন? আর একটা ফ্যামিলির ধ্বংস করার জন্য আপনার মতো একটা পুরুষ না তো আপনার পুরুষ জাতি নামে কলঙ্ক। বুঝতে পারছেন? একটা ফ্যামিলির কিভাবে ধ্বংস করতে হয় সেটা আপনার ভালো করে জানা আছে। ভাঙ্গা ক্যাসেট তো কয়দিন আগে বাজাইছিলেন, কয়দিন আগে ভাঙ্গা ক্যাসেট নিয়ে আসছিলেন যে মিহালের নানি আমরা রেডা করছে, মিহালের নানি আমরা রেডা করছে। ও সব মেয়ের মায়েরাই আমরা রেডা করে না? আর ওই যে ছেলের মা আর ছেলের ফ্যামিলি বংশধর সবাই ভালো, তাই তো? মেয়েদের মায়ের দোষ দেওয়া বন্ধ করেন। যে পুরুষের চরিত্র যত বেশি ভালো তার বউ ততই চলে যাবে। তারপরে যদি হুড় আকাশ থেকে নামাই আইনা দেওয়া দেওয়া হয় তারপরে এই হুড় টিকবো না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি তো খারাপ ছিলাম তাই টিকি নাই, আমি গ্যারান্টি তার ঘরে যদি আকাশ থেকে হুড়ো আইনা দেওয়া হয় ওই হুড়ো টিকবো না। লেখা রাখেন খাতার ভিতরে। আপনি খুব চালাক মানুষ, আপনার সাথে কেউ পারবো না, কেউ পারবো না। আমি আপনার কান্না করে বসি, আপনার ছাড়া থাকতে পারবো না। আপনি আমার সাথে এমন করেন না, কিন্তু আপনি একটা পাষাণ মানুষ, আপনি ভিতরে মেরুদণ্ড নাই, আপনি একটা মেরুদণ্ডহীন মানুষ। বুঝবেন একটা সময় আপনার লাইফ থেকে কি গেছে। শর্মিলা আপনার বাবা, আপনার বাচ্চা কাউরে পর করে দেখে নাই, আপনি দেখছেন সবাই পর করে। এখন মানুষের কাছে কইবেন আমি আপনারে ভিন্ন খাওয়াইছি, এগুলাই তো কম মানুষের কাছে। আপনার সংসারে আমি অশান্তি লাগাইছি, অশান্তি মানে 8টা মাস আমার জীবনে। আল্লাহ কারো জীবনে যদি সুখ না দেয়, কপালের ভিতরে যদি আল্লাহ সুখ না দেয়, চাইলো কপালে সুখ হয় না। জানেন যেদিন আমি প্রতিষ্ঠিত ওই দিন আমার জীবনের প্রত্যেকটা কষ্টের মুহূর্ত আমি। এখন আমি কোন অবস্থায় আছি, তখন আমার পজিশন কি ছিল? আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমার ওই সাক্ষাৎকার আমি ভিডিওতে ভালোভাবে কথা বলতে পারি নাই। তারপরে হচ্ছে যে আমি কি কথা বলছি আমার নিজের হুঁশ ছিল না। যাই হোক, সেটা নিয়েও স্ক্রিনশট মেরে দিতেছে। তাদের কি মাথায় সেন্স নাই যে মেয়েটা অসুস্থ? খারাপ হয়ে গেছে স্টার্ট করে, তারপরে একটু আচ্ছা স্টার্ট করো, খারাপ হয়ে গেছে একটা মেয়ে। তার সাথে কিন্তু তখন আমার ডিভোর্স হয়নি। একটা মেয়ে সবসময় চায় যে তার হাজবেন্ড তার প্রতি তাকে একটু ভালোবাসুক, তাকে একটু একটু জোর দিয়ে তাকে চাক। তখন তার সাথে আমার ডিভোর্স হয়নি। তখন আমি চাইতাম যে আমার হাজবেন্ড আমাকে কল দিক। আজ পর্যন্ত সে বলতে পারবে না তার সাথে আমার এই সংসার জীবনে সে আমাকে কোনো 1 মিনিট কল দিয়ে কথা বলছে। তার দিক থেকে কোনো সে আমাকে কলই দেয়নি। সে আমাকে জিজ্ঞেস করে না। প্রেগনেন্সির অবস্থায় মানুষ তো তার বউরে জিজ্ঞেস করে তুমি খাইছো কিনা। এই লোক এমন লোক, প্রেগনেন্সির অবস্থায় সে আমাকে জিজ্ঞেস করেন। সে 3 বার আমার হসপিটাল নিয়ে গেছে, নিয়ে যাবেই তো। আমার সিস্টেম মানে আমার পেটে ব্যথা ছিল। এখন প্রেগনেন্সির অবস্থায় তার বউর যদি পেটে ব্যথা থাকে সে দেখবে না? বাচ্চাটা কিভাবে কি হলো ওই বিষয়ে বাদ দেন। বাচ্চা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা ভালো মনে করে তার জন্যই নিয়ে গেছে। একটা মেয়ে সংসারে টাকা পয়সা দেয় কি করে? স্বামী সুখে। আমি তার এই কথাটাও পর্যন্ত বলছি, সে যদি ভালো মানুষ হয়ে থাকে, তার মনের ভিতরে যদি বিন্দু পরিমাণ শয়তানি না থাকে, তাহলে সে স্বীকার করবে। তারে আমি একদিন মানে রোজার মধ্যে 12 রমজান বা 13 রমজানের দিকে রাত্রিবেলা জয়দেবপুর যখন যাই, তখন তার পিছে আমি বাইকে এভাবে দইরা বলতাছিলাম আমরা ভিডিও করবো না, এগুলো বাদ দিয়ে দেন। আপনি যদি ইনকাম করতে না পারেন, আমি গার্মেন্টসে চাকরি করি না, আপনারা খাওয়াম, এগুলো বাদ দিয়ে দেন, আমার এগুলো ভালো লাগে না। আপনি মেয়েদের সাথে কথা বলবেন, আমি সহ্য করবো না। কোনো মেয়ে তার হাজবেন্ডের সাথে কারো সহ্য করবে না। এখন আপনি ওরা বলবেন যে আপনি ভিডিও করবেন না বলে কেন ভিডিও করছেন? এখন আমি অবশ্যই করবো,
আমার মান সম্মান সব দিক থেকে শেষ করে দিছে। আমার এখন আপনারা কি মনে করেন এখন আমি কোনো ভালো জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো? এখন আপনি ভিডিও না করলেও তো ভিডিও হাজার হাজার পেজে এখন আমার ভিডিও হাজার হাজার পেজে ভিডিও আপলোড করা আছে। সে জোর গলায় এতদিন ধরে চুপ করে আছে, আমি চাইতেছি না যে আমি কিছু বলি। আমার কাছে জমানো অনেক কথা আছে। 8 মাস আমার সাথে অনেক কিছু হয়েছে, 8 মাসে অনেক কিছু। আমি আমার শ্বশুর বাড়ির লোকদের নিয়ে খারাপ কোনো কিছু বলবো না, তাদের নামে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমার হাজবেন্ড ঠিক নেই, ঠিক ছিল না, তাদেরকে আমি খারাপ বলবো কেন? তাদের সাথে আমার কোনোদিন মুখ কালাকালি হয় নাই, ঝগড়াও হয়নি। আমি আমার শাশুড়ি ছিল, ওনারাও আমি সম্মান করি, ওনার নামে আমি বদনাম করবো না, উনিও ভালো মানুষ ছিল। কিন্তু ওনাদের প্রতি আমার একটাই অভিযোগ, এতটুকু অভিযোগ, ছোট্ট অভিযোগ, যদি ওনারা সেই দিন চাইতো আমার সংসারটা টিকে যাইতো, ওনারা যদি সেই দিন বলতো, আমি ইমোশনাল হয়ে যাই। এটা হচ্ছে আমার সমস্যা, যে আমি কষ্টগুলা বের করে ফেলি, এটা হচ্ছে আমার সমস্যা। আমি কোনো কথাই বলি না। আমি যখন গাড়িতে বসেছিলাম তখন আমার এই স্টেট মনে হইতেছে যে আমার শাশুড়ির প্রতি আমার বিশ্বাস ছিল, যে আম্মার সাথে কিন্তু আমার বন্ডিং অনেক ভালো, একটা ফ্রেন্ডলি বন্ডিং যেরকম থাকে ওনার সাথে আমার এরকম। পাতিলা একখানা থাকলে বাড়ি লাগবেই। তো ওনার সাথে আমার মাঝে মধ্যে, যে এখন যদি ওনার সাথে আমি একটু টুকটাক কথা যদি এরকম হয়েছে, একটু পরে আমি ওনার সাথে হাইসা কথা বলতেছি, উনি আমার সাথে হাইসা কথা বলতেছে, শেষ। কিন্তু আমার ভিতরে একেবারে দৃঢ়ই বিশ্বাস ছিল, বড় ভাবি আর হচ্ছে আম্মা, এই দুইজন আমার আটকাবে, দুইজন বলবে যে এই তুমি ডিভোর্সে যাবা না, এই কথা দুইজন বলবে। কিন্তু আমরা সেদিন গাড়ি থেকে, আমি যখন গাড়িতে বসাছিলাম, আমার বাবা মা গেছে, আমি তখন বলছি কি আব্বা মা আপনারা যান, গিয়া দেখেন কি বলে ওরা। আমার বাবা মা মাত্র ওদের বাসায় ঢুকছে, এর মধ্যে দেখে কাজী চলে গেল। আমি কাজী দেখে চিনে ফেলছি যেটা কাজী। এর মধ্যে আবার ও যে ভাবি বইলা পরিচয় দিল, আমি ওর ভাবি, সে হচ্ছে এই যে ওনারে নিয়ে যে শুটিং করছে, যে এই ডিরেক্টর, তার ওয়াইফ, ডিরেক্টর না, হ্যাঁ তার ওয়াইফ ছিল, পারভেজ ওনার ওয়াইফ ছিল। তো তারা দেখতেছি বাইক দিয়ে যাইতেছে। ওইটা দেখার পর আমি বলতেছি কি মানে কি পারিবারিক সমস্যা মিটমাট করবো, সেখানে আমার ফ্যামিলি থাকবে, তার ফ্যামিলি থাকবে, তাদের আশেপাশে দুজন লোক থাকবে। তো সেখানে আমার ফ্যামিলির লোক, আমার বাবা মা আছে, তারপর হচ্ছে যে আমার শহীদুল ভাইয়া, তার মা আছে, 4 জন, আর আমি একজন, 5 জন। আর আমাদের গাড়ি ড্রাইভার তো গাড়িতে বসা ছিল। তা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এটা সমাধান হয়ে যাবে, আমাদের ডিভোর্স হবে না। এর আধা ঘন্টা 1 ঘন্টা আমি তো বসেই ছিলাম যে আমার বিশ্বাস ভাবি বা আম্মা দুজনের একজন বলবো যে এই ডিভোর্স দিবা না, তারা আমার উপরে জোর খাটাইবো, এরকম কিছু আমার বিশ্বাস ছিল আমার ভিতরে। পরে মিহাল, আমি জানি যে মিহাল বাসায় আছে, তখন মিহালও আমার এসে জড়াই ধরবো, কারণ মিহাল আমার অনেক পছন্দ করে, আমি ওর অনেক বেশি ভালোবাসি। ওমা যাইয়া যখন আমার বাবা আমারে 1 ঘন্টা পরে ডাক দিছে, যাওয়ার পরে যাই দেখো ওনার সিগনেচার আগে, মানে উনি সাদা কাগজটার ভিতরে লেখা ছিল যে আমরা দুই ফ্যামিলি একখানে বসে এটা সমাধান করে ফেলছি। ওনার সিগনেচার আগে ছিল ওখানে, টাকা দেওয়া, মানে 3 লাখ টাকা বান্ডিল ওখানে দেওয়া। যখন আমি এই দুইটা জিনিস দেখছি, তখন আমার ভিতর থেকে আমি নিজেই বের হয়ে গেছি যে এই মানুষটা প্রতিনিয়ত আমার বলতো ডিভোর্স দিয়ে দিব, এখন সে ডিভোর্সে সাইন দিয়ে দিছে। এখন যে জায়গায় আমার ওই লোক ডিভোর্সে সাইন দিয়ে দিছে, এখানে আমি আর কি বলতে পারি বলেন? আপনারা আমার বলেন, এখন আপনি গিয়ে পাও ধরলেন না কেন? ওনার পাও ধরতে 8 মাস পার করছি, আর কত পাও ধরবো? আবার সেই দিক থেকে উনি আমার ফ্যামিলির মান সম্মান ধুলিসাৎ করে দিছে, আমার বড় বোনের সংসার অশান্তি লাগাই দিছে। না, আমি ওখানে গিয়ে কোনো কথা বলি নাই, ওখানে আমি কোনো কথা বলি নাই। আমি গেছি, যাওয়ার পরে কাজী আমার টাকাটা দিছে। কেউ বললো না যে আসো, ওখানে কেউ কোনো কথা বলেনি। আমি আলমের দিকে 2-3 বার তাকাইছি, সরি ওনার নাম বলে ফেলছি, ওনার দিকে 2-3 বার তাকাইছি, দেখে উনি কিছু বলে কিনা। উনি যদি আইসা বেশি কিছু না, উনি যদি আমার হাতটা এমনি ধরতো, এই যে এমনি যদি ধরতো, ওনার কিন্তু তখন ওদিকে আসছে। যখন আমি জায়গায় সাইন দেখছি, তখন আমি মনে করছি কি যে হয়তো বা উনি আগে ডিভোর্স দিয়ে দিছে, এখন মনে সমাধান দিয়ে দিবে, এরকম কিছু, মানে এটা আমি মনে করি। আর আমি কিছু বলতে সাহস পাইতেছি না, আমার ভিতরে যে নাই যে আমাদের ডিভোর্স হয়নি। এখন যিনি বলতেছে যে সে বললেও পারতো, এটা আমার সংসার, আমি কেন যাব, এটা বললেও পারতো, কিন্তু আমি তো জানি যে আমার ডিভোর্স হয়ে গেছে। সেও তো বলতে পারতো। সে যদি এসে আমার হাতটা এইভাবে ধরতো, আমি কিন্তু তখনই বলতাম ডিভোর্স হবে না। না, আমি তোমার বলে হাত ধরা বাদ দিলাম। সে যদি বলতো তুমি কি সংসার করতে চাও কি না, তখন তোমার উত্তরটা শোনার পর ডিভোর্স দিত। কেউ কোনো কথা বলেনি। কাজী বলতে যে আপনারা দুই ফ্যামিলির স্বেচ্ছায় ডিভোর্স হচ্ছে। আমি এটা শুনে চুপ। পরে আমি বলছি কি যে এই টাকা আমার লাগবে না। পরে বলছে এটা আপনি নেবেন না কেন, এটা আপনার হক। আমি কি না, আমার লাগবে না। 3 বার আমি কথা বলার পরে কাজী বলছে এটা আপনার হক, মোহরানা আপনার নিতে হবে, এই কথা বলছে। তখন আমার যে ভাইয়া আমাদের এলাকার, সে ভাইয়া বলছে কি যে শর্মিলা টাকা নাও। আমি ভাইয়ের দিকে তাকাইলাম, কাজের দিকে তাকাইলাম, পরে টাকাটা আমার হাতে দিল। ঠিক আমার হাতটা এভাবে ছিল, আমার হাত এই হাত কাপটা ছিল দেখে আমি এই হাত দিয়ে এভাবে দূরে রাখছি, 1 হাত দিয়ে আরেক হাত দূরে রাখছি। পরে আমার হাতে টাকাটা দিল, দেওয়ার পরে যেখানে উনি সিগনেচার করছে আগে, সেখানে আমি নিচে সিগনেচারটা করার পর আমি ও সিগনেচার করার আগে আবার বলছি যে আমার একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? আমি কাগজটা ওনার হাতে দিতে চাই। পরে বলছে হ্যাঁ সমস্যা নেই, আপনার রিকোয়েস্ট আমি পূরণ করবো। কাজী এই কথা বলছে। পরে আমি যখন ওই কাগজে সিগনেচার করি, তখন ওই কাজী ওর সামনে নিয়ে আসে পরে দুজনের মুখে মুখে কিছু কথা বলায়। ওই কথাটা প্রথম স্টেপে আমারে দিয়ে বলায়, দ্বিতীয় স্টেপে ওনার দিয়ে বলায়। আমি কিন্তু বুঝে উঠতে পারিনি, আমার মাথায় কিন্তু ওই হিতাই জ্ঞান নাই যে ওরা কি কি প্ল্যান করছে, আমি জানি না।
পরে যখন ওই কথা বলা ওনার হাতে আমি কাগজটা দেই, উনি দেখলাম কি যে মানুষটা 16 রমজানে তার বাসা থেকে তার বউ গেছে, ইটটা পার করে দিল বউ ছাড়া। আমি মাইয়া চাঁদ রাত্রের দিনের ফোন দিয়ে কান্না করছি, এই যে আপুর মোবাইল দিয়ে। উল্টা ও তোমার ফোন ধরে যে নাই, কথা বলছে ও আমি ফোন ধরে নাই, জানি। ফোন ধরছে কে জানেন? রকি ভাই। আমি ওর অনেকগুলা কল দিছি, পরে রকি ভাইয়ের নাম্বার দিয়ে ফোন দিছে আমার কাছে, এই যে ওই ফোন, এই ফোনের ভিতরে আছে, আমি যে কল দিছি কল রেকর্ডিংও আছে। পরে আমি রকি ভাইয়ের বলতেছি ভাই আপনার সাথে কিন্তু আলম আছে, উনি আছে, উনি কিন্তু ওই টাঙ্গুয়ার হাওড়ে গেছে, আপনিও গেছেন সাথে, ওর কাছে দেন। পরে যে ও তো নাই আমার পাশে, নাই নাই ভাই পাশে নাই। পরে আমি বলছি ভাই ওরে বলেন আজকে চান রাত, কালকে যেন আমার এসে নিয়ে যায়। একবারে ডিরেক্ট কথা, আমি তো এখন ওর বউ, ওর বাসায় যাওয়ার অধিকার আমার আছে, ও যেন আমার এসে নিয়ে যায়। তখন বলকে আপনি, আমি তো ভাই কিছু বলতে পারতাছি না, আপনি এটা নিজেরা সমাধান করেন, এরকম কথা। আমি 2-3 বার ফোন দিছি, ফোন ধরলো না ওই। পরে আমি এটাও বলছি যে আমাদের বাসায় এসে যদি নিতে তার সমস্যা হয়, সে আমার গুলিস্তান থেকে এসে নিয়ে যায়। আমি একটু বলি এখানে কথাটা, সেখানে হচ্ছে ওর আইডিটা সাসপেন্ড হয়ে যায়, তো বলতেছে চান রাতের দিন আমার আইডি টাইডি কিচ্ছু দরকার নাই, আমি সংসার এগুলো করব। কিচ্ছু চালাবো না, আমি সংসার করতে চাই। ওরে বলে না এসে নিয়ে যায়, এই আপারও বলছে, এই আপারও বলছে, এরা জিজ্ঞেস করেন। অন্য কেউ চালা বলছে, করছে আমার না। আচ্ছা এই আপা কখনো মিথ্যা কথা বলবে না, কিন্তু আমার কোনো কিছু না, আমার বান্ধবীও না, কেউ না। না, আমি কারো পক্ষে কোনো কথা সে আপনি লিগ্যাল পক্ষে কথা বলেন। না, আমি বলছি যে ভাইয়েরও বলছি, আমি আপনারও বুঝাইছি না যে সংসার ভাঙার দরকার নাই, আমি অনেকবার বুঝাইছি। আমি আন্টিরও পর্যন্ত বলছি যে আন্টি দেখেন যা হয়েছে সবকিছু মাটি দিয়ে। আমার বলতেছিল যে মো আপু চলো তুমি আমারে দিয়ে আসো। আমি কিন্তু একবারে ভাবিরেও বললে ভাইয়েরও বললে মিলমিশ করে আমি বুঝি যে ভাই সংসারটা ভাঙেন না। উঠাইবো, মানে ওর চিন্তা ছিল কি ও যদি যায় তাহলে আলমের সংসার করব, মানে সরি ও আমার নামে যতই খারাপ কথা বলুক আমার ভিতরে বিশ্বাস ছিল। এরকম কিন্তু একবার হয়েছে, আমার বোন আর আমার বোনের জামাই আমার ছোট ভাই আমার সাথে ওদের বাসায় গেছে। যাওয়ার পরে যেখানে যাই হোক ঝামেলা হয়েছে, আমার ভিতরে রাগ ছিল যে কিনা আমার ফ্যামিলির মানুষের সম্মান দেয় না, আমি থাকবো কেন, সে কথায় কথায় সম্মান দেয় না। তখন আমি বলতেছি কি তুই জায়গা তোর বাপমার সাথে, তুই জায়গা তোর বোন জামাইয়ের সাথে, যা বেরো আরে বের করে দাও তো, বের করে দাও। পরে আমিও একটা রাগ বেরোয় পড়ছি আমার দুলাভাই আমার ভাইয়ের সাথে। পরে বেরোর পর ও ফেসবুকে লাইভে গেছে, লাইভে গিয়ে উল্টাপাল্টা কথা বলছে। লাইভে গিয়ে যেদিন লাইভে গেছে যে ও আমাকে ছেড়ে দিবে, এরকম লাইভটা এখনো আছে মেবি। যখন লাইভে গেছে তার পরের দিনই, রমজানের 3 দিন আগে, আমি আমার বোনের 3 মাসের বাচ্চারা নিয়ে ফজরের টাইম আমার বাসা থেকে বের হয়ে গেছি। এখান থেকে বাস দিয়ে যাইতে আমার 6টা ঘন্টা লাগছে ওর বাসায় যেতে, রাস্তায় জ্যাম ছিল। ওর বাসায় ফজরের টাইমে বের হয়েছে, ওর বাসায় মনে হয় গেছি 12টা-1টার দিকে। যাওয়ার পরে কি বলছিল, যাওয়ার পরে ও কিছুই বলে নাই। ওই যে আপনারা ব্যাগ দিয়ে দেখলেন না যে আমি ব্যাগ হাতে করে নিয়ে আসছি, ওটা কিন্তু পরের ভিডিও ছিল, 2 দিন পরের। কিন্তু আমি আমার বোন নিয়ে আগে গেছি, ঠিক ওইভাবেই আমি দৌড়ে ঘরে ঢুকে গেছি। মানে আমি ছিলাম কি যে আমার ঘর আমি দৌড়ায় ঢুকবো, এর জন্য আমি ব্যাগটা নিয়ে একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে গেছি। ও এটা দেখে হাসতেছিল যে ও একদিন লাইভ করছে, পরের দিন আমি চলে আসছি। তা আমার ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি যাই তাইলে ও আমার ঘরে উঠাইবো, এটা আমার ভিতরে বিশ্বাস ছিল। কিন্তু আমি কেন যাইতে পারতেছি না? যদি আমি একা যাই তাহলে ও বলবো যে আমি কোনো ছেলের সাথে ঘুরা পড়াইছি, এখন আমার সাথে কারো নেওয়া লাগবে। আর আমার বোনের সংসারে চলতেছে অশান্তি আমার দিক থেকে, আমার বোনের সংসারে অশান্তি, বাসায় অশান্তি, আমার ফ্যামিলির, আমাদের দোকান আছে কাপড়ের, এখন আমার ফ্যামিলিও যাইতে পারতেছে না, উনিও সমাধানে আসতেছে না। এখন তারপরে কি তোমার বোনের আব্বু আম্মুরে নাকি একবার বাইরে দাঁড়া করে রাখছিল? হ্যাঁ, আমার বাবা মারে 16 রমজানের দিন সারা রাত বাইরে দাঁড়া করে রাখছিল। মানে কথা বলেন, অ্যাটিটিউড দেখাইছে। উনি এত বড় সেলিব্রিটি, মানসম্মত লোক, উনি কিভাবে আমার বাবা মার সাথে কথা বলবে, তাই না? আচ্ছা আচ্ছা, ওরে কি বলছিল ফোন দিয়ে? তোমারে কি বলছে চাঁদ রাত্রে? ক্লিয়ার করো তো। না, আমি তো ওই যে হ্যাঁ আমারে বলছে যে আপা অনেকবার রিকোয়েস্ট করছে যে আপা আপনি একটু কর না, কান্নাকাটি করতেছিল অনেক। পরে আমি ভাইয়ের বলছি যে ভাই দেখেন ভাবি তো অনেক কান্নাকাটি করতেছে, তাহলে যাই হয়েছে ই করেন। পরে ভাই আমার উত্তর দিছে যে আপা দেখেন এখন তো এটা নেওয়া সম্ভব না, কারণ এটা অনেক দূর করায় গেছে, অনেক সাংবাদিক সংসার করা সম্ভব না। তারপর ভিডিও এটা কিন্তু ডিভোর্সের আগের কথা, ডিভোর্সের আগের কথা শুনেন। ভিডিও এরা সোশ্যাল মিডিয়ায় ছড়াই গেছে গা, আমার নামে অনেক বদনাম হয়ে গেছে গা। এখন আমি যদি ই করি তাহলে কেমনে সংসার করা সম্ভব না। পরে আমি কইছি যে ভাই দেখেন কত কিছু হইতে হয়ে যায়, অনেক কিছু মানুষের মধ্যে আপনারা দুজনে মিলমিশ করে একসাথে হয়ে যান। পরে আমার বলছে যে দেখা যাক কি হয়। উনাদের এলাকার মুরব্বী করে ফোন দিছে, উনারা বইসা আপনার আব্বার কথা কইছে যে ওর আব্বার লগে আমার কথা হয়েছে, দেখি কি হয়, এটা কই আমার কাটা দিছে। তাইলে এখানে হইতাছে যে আমি নাকি তার ডিভোর্স দিছি ভাইরাল হওয়ার লোভে। আচ্ছা ঠিক আছে, উনি তো ভবিষ্যতে সংসার করবো, তাই না? আপনি নতুন করে ভাইরাল কি হইবেন? ভাইরাল তো আপনারা বিয়ার পরে ভাইরাল এমনিতে কইরাই গেছে, আপনি তো ভাইরাল, আর নতুন করে ভাইরাল হওয়ার কি আছে এখানে? আচ্ছা যাই হোক, ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনি আর আমার নিয়ে কথা বললেন না, পরবর্তীতে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হবো।
বুঝতে পারছেন? আর আমার যা ভিডিওগুলো আছে আপনি ডিলিট করে দেন। ব্যাং বাংলেন, ছাতার মাথা, দুধ দিয়ে গোসল করলেন, এটাও ছাতার মাথা, গ্যালারি ছবিও ডিলিট করলেন, এইগুলো ছাড়লেন দেখলাম। তাই আমার পেজের ভিতরে হাজার হাজার ছবি, পেজের ভিতরে হাজার হাজার ভিডিও মানে মানুষের কাছে এখন গেছে, এগুলো রিমুভ করে দেন। দেখি আপনার কত সাহস, ডিলিট করেন। ইউটিউব চ্যানেল 3টা থেকে ডিলিট করেন। ভালো মানুষ, কিন্তু দেখলাম যে এক সময় যে কার্ড ফোন দিয়ে জানি তুমি কল দিলা, তো গালিগালাজ করতেছে। তো এটা ভালো মানুষ গালিগালাজ কিভাবে করে আসলে আমি বুঝলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে লাইভ থেকে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই পেজে এখন থেকে রানিং আমি ভিডিও আপলোড দিব, আপনারা দেখবেন। আর যারা আমার দেখতে চান না তারা দেখেন না, ইগনোর করেন। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারলেন যে শর্মিলা নাকি তার বান্ধবীদেরকে নিয়ে লাইভে এসে আলম হাসানের নামে অনেক রকম বাজে বাজে কথা। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে বুঝতেই পারলেন যে মূল বিষয়টা কি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।